বন্ধুরা, বাংলাদেশ যে ম্যাসিভ আকারে সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা দিয়েছে, ব্যাপারটি তাদের কাছে নতুন। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়ে যে রাজনীতি পরিলক্ষিত হচ্ছে, সেখানে কি বাংলাদেশ মানিয়ে নিতে পারছে? আমার মনে হয় একটু সমস্যা রয়েছে। বন্ধুরা, কিছুদিন পূর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়ে বলেছিলেন যে তারা ব্রিটেনের নিকট থেকে 5টি যুদ্ধজাহাজ ক্রয় করছে, যার 2টি তৈরি হবে বাংলাদেশে আর 3টি তৈরি হবে ব্রিটেনে। কিন্তু গতকাল যুক্তরাজ্য থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ কেনার প্রস্তাব এখনো পর্যন্ত বাংলাদেশ সম্মতি দেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এই কথাটি তার পূর্ববর্তী কথার সম্পূর্ণ বিপরীত। তার বক্তব্য মতে ব্রিটেন বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশ বলেছে তারা ভেবে দেখছে। এর মধ্যেই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সামনে চলে এসেছে, সেটা নৌবাহিনীর জন্য অত্যন্ত আনন্দদায়কও বলতে পারেন। তা হলো ইটালি বাংলাদেশকে 5টি হাই পারফরম্যান্স যুদ্ধজাহাজ দেওয়ার প্রস্তাব করেছে। বন্ধুরা, আমার মনে হচ্ছে এটি ব্রিটেনের একটি কাউন্টার প্রস্তাব, অর্থাৎ ব্রিটেন যে ধরনের যুদ্ধজাহাজ বাংলাদেশকে সরবরাহের জন্য প্রস্তাব দিয়েছে, সেই একই প্রস্তাবটি ইটালির পক্ষ থেকে দেওয়া হয়েছে। বন্ধুরা, বাংলাদেশ এখন কোনটিকে বেছে নেবে? তবে আমার কাছে মনে হচ্ছে এখানে কিছুটা জড়তা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যখন বললেন যে ব্রিটেনের কাছ থেকে আমরা যুদ্ধজাহাজ কিনছি, তখন তিনি কনফিডেন্টলি বলেছিলেন। কয়েকদিনের মধ্যে ব্যাপারটি নিয়ে আবার ধোঁয়াশা সৃষ্টি হয়ে গেল। তার মানে বাংলাদেশ এ ব্যাপারে কিছুটা চাপ অনুভব করছে যে কার কাছ থেকে কাকে সন্তুষ্ট করে কি কিনবে। বন্ধুরা, বাংলাদেশের উচিত তার পূর্বের কথায় বা বক্তব্যতে অটল থাকা। দাম, কৌশলগত অবস্থান এবং কোয়ালিটি, এই 3টি যার কাছে ভালো মিলবে সেখান থেকেই বাংলাদেশ যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান ক্রয় করবে। বাংলাদেশ হয়তো সেটি এভালুয়েট করছে, হয়তো ব্রিটেনের চেয়ে ইটালিটি আরও ভালো হতে পারে। বন্ধুরা, এটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। বিশ্বের মধ্যে ইটালি একটি অন্যতম দেশ যারা অত্যন্ত আধুনিক ফ্রিগেট বা যুদ্ধজাহাজ নির্মাণ করতে সক্ষম। তাছাড়া ইটালির সাথে আমাদের সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর। ইটালির বিভিন্ন কোম্পানি থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সরঞ্জাম ক্রয় করে থাকে। বন্ধুরা, বর্তমান সময়েও বাংলাদেশ নৌবাহিনী ইটালির বিভিন্ন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে যুদ্ধজাহাজের জন্য রাডার সিস্টেম থেকে অন্যান্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার যন্ত্রপাতি ব্যবহার করছে। বন্ধুরা, ইটালি থেকে যদি বাংলাদেশ যুদ্ধজাহাজ ক্রয়ের মন স্থির করে, তাহলে ব্রিটেনের সাথে স্বাভাবিক সম্পর্কটি হোঁচট খেতে পারে। তাই এখানে ব্রিটেনকেও অন্য কোনোভাবে সন্তুষ্ট করতে হবে। তাহলে দেখা যাক সরকার এ ব্যাপারে কোন প্রক্রিয়া অবলম্বন করে। বন্ধুরা, এই সামগ্রিক বিষয়গুলো আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরার চেষ্টা করব। যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ, বর্তমানে বাংলাদেশ এই 2টি সমরাস্ত্রের উপর অধিক গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সমুদ্র এবং আকাশপথকে বর্তমানে শক্তিশালী করতে চাচ্ছে তার প্রতিবেশী শত্রুদের তুলনায়, যেন অফেন্সিভ আক্রমণের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া সম্ভব হয় বাংলাদেশে আক্রমণের পূর্বে। বন্ধুরা, ব্যাপারগুলো বাংলাদেশ সিরিয়াসলি নিয়েছে। বন্ধুরা, নতুন যে সংবাদটি এসেছে, আমরা এর বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান, সামগ্রিকভাবে বাংলাদেশ বর্তমানে কোন পজিশনে রয়েছে, আর ইটালি থেকে যে অফারটি এসেছে সে বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, আমার দেশে প্রবাসে যে সকল ভাই বোনেরা রয়েছেন, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, হংকং, তাইওয়ান, এক কথায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে থাকেন বা ফলো করে থাকেন, আমি সেই প্রবাসীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আমি তাদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসার কারণেই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বাংলাদেশ সহ বৈশ্বিক সামরিক বিশ্লেষণের ক্ষেত্রে এক অপ্রতিদ্বন্দ্বী চ্যানেল হিসেবে দাঁড়িয়ে গেছে। সুতরাং আমার দেশে প্রবাসের সকল ভাই বোনদের জানাচ্ছি, বাংলাদেশের সামরিক মুখ বা বৈশ্বিক সামরিক বিশ্লেষণ বা বৈশ্বিক সামরিক কেনাকাটা থেকে শুরু করে বাংলাদেশের সামরিক কেনাকাটা আপনারা যাই দেখতে চান না কেন, নির্দ্বিধায় মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির উপরে আস্থা রাখতে পারেন। আর সেজন্য অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করব, আপনারা সবার আগে রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, যুদ্ধবিমানের ব্যাপারটি নিয়ে বাংলাদেশ একটু সমস্যায় ছিল। প্রথম দিকে আমরা নিশ্চিত বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু ইউরোফাইটার টাইফুন ভিত্তিক কয়েকটি সমস্যার কারণে বাংলাদেশ তার সেই পরিকল্পনা বা মত পরিবর্তন করে। আর এক্ষেত্রে ফ্রান্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্স বাংলাদেশকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইউরোফাইটার টাইফুনের মতো যুদ্ধবিমান এই মুহূর্তে বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য উপযোগী নয়, আর এর ক্রেডিট ফ্রান্সকে দিতেই হবে।
আর ইউরোফাইটার টাইফুনের ব্যাপারে যে যুক্তিগুলো ছিল ব্রিটেন এবং ইটালির, সেগুলো বাংলাদেশ হয়তো ইভালুয়েট করেছে, কিন্তু দিন শেষে তাদের লক্ষ্য ছিল ড্যাসাল্ট রাফালের উপরে। বন্ধুরা, আর একটা কথা না বললেই নয়, এই লক্ষ্যটি তাদের পূর্বে থেকে ছিল না। পূর্বে থেকে বাংলাদেশ মোটামুটি ইউরোফাইটার টাইফুনকে এইম করেই এগিয়েছে, কিন্তু দিন যত গড়িয়েছে ইউরোফাইটার টাইফুনের সম্ভাবনা তত ফিকে হয়েছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে তাদের বহর থেকে ইউরোফাইটার টাইফুনের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে, আর বাংলাদেশ সেক্ষেত্রে তাদের বহরে ইউরোফাইটার টাইফুনকে ইনক্লুড করতে চায়নি। সুতরাং দিন শেষে ড্যাসাল্ট রাফালেই ইউরোফাইটার টাইফুনের চেয়ে এগিয়ে গিয়েছিল। আর কি কারণে এগিয়ে গিয়েছিল সেটি এখন আর বলতে চাই না, পূর্ববর্তী ভিডিওতে আমি বলে দিয়েছি। প্রকৃত সত্য হলো যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান দুটি যেহেতু বাংলাদেশ ক্রয়ের ঘোষণা দিয়েছে, তাই বিক্রেতারা আসবে, এটি স্বাভাবিক। বাংলাদেশ তার জন্য সর্বোচ্চ কোয়ালিটির জিনিসটি বেছে নেবে, সেটি আমরা আশা করি। এক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় ড্যাসাল্ট রাফালে হয়তো শেষ পর্যায়ে বাংলাদেশের বিমান বাহিনীর দৌড়ে এগিয়ে গেছে। বন্ধুরা, এখন নিশ্চিতভাবে সংবাদ পাওয়ার পরে আপনাদের জানাতে পারবো। এবার আসি যুদ্ধজাহাজের ব্যাপারটিতে। বন্ধুরা, যুদ্ধজাহাজের ব্যাপারটিতে যদি আমরা বিবেচনা করি, তাহলে ইটালি যে প্রস্তাবটি দিয়েছে সেটিকে যদি বাংলাদেশের চাহিদার সাথে কম্পেয়ার করা যায়, তাহলে ইটালির কাছে একটি ফ্রিগেটই রয়েছে প্রস্তাব দেওয়ার মতো, তা হচ্ছে এপ্রিম মাল্টিপারপাস ফ্রিগেট, যেটিকে ইউরোপিয়ান মাল্টিপারপাস ফ্রিগেট নামেও অভিহিত করা হয়। এই প্রজেক্টটি ফ্রান্স এবং ইটালি যৌথভাবে সম্পন্ন করছে। ফ্রান্সের নেভাল গ্রুপ এবং ইটালির ফিনক্যান্টারাই যৌথভাবে এই ইউরোপিয়ান মাল্টিপারপাস ফ্রিগেটটি নির্মাণ করছে। তবে ফ্রান্সে এই ফ্রিগেটটি অ্যাকুইটি নিকলাস ফ্রিগেট নামে পরিচিত। অন্যদিকে ইটালিতে এই ফ্রিগেটটির নাম হচ্ছে বার্গামে নিকলাস ফ্রিগেট। বন্ধুরা, এই ফ্রিগেট কতটা শক্তিশালী যদি আপনাদের সামনে কয়েকটি বিষয় তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এই ফ্রিগেট যদি বাংলাদেশের নৌবাহিনীর বহরে সংযুক্ত হয়, তাহলে বাংলাদেশের নৌবাহিনীর আশেপাশে এই ফ্রিগেটের সমতুল্য কোনো যুদ্ধজাহাজ, এই ক্লাসের সমতুল্য কোনো যুদ্ধজাহাজ থাকবে না, এমনকি ভারতেরও নয়। বন্ধুরা, ছেড়ে যাবেন না, অল্প কয়েকটি কথার মাধ্যমে আপনাদের এর সক্ষমতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আর এটি নিয়ে আমি ডিটেলসলি আরেকটি ভিডিও দিব। যেহেতু ইটালি অলরেডি বাংলাদেশকে অফার করে ফেলেছে, তাই এই সম্পর্কে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। একটি যুদ্ধজাহাজ হিসেবে এফরিম বা বার্গামেনি ক্লাস ফ্রিগেটের ধ্বংসাত্মক ক্ষমতা এবং এর ফায়ার পাওয়ার যদি আপনারা জানতে চান, সেই ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখানে একটু সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব, যেহেতু ভিডিওটি অলরেডি একটি লেন্থের মধ্যে চলে গেছে। এটি নির্মাণ করেছে ফ্রান্সের নেভাল গ্রুপ এবং ইটালির ফিনক্যান্টারাই যৌথভাবে। এর অপারেটর হলো ইটালিয়ান নেভি, ফ্রেঞ্চ নেভি, ইজিপ্টিয়ান নেভি, রয়্যাল মরক্কান নেভি, ইন্দোনেশিয়ান নেভি এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ইউএস ম্যারিন কর্পস। বন্ধুরা, বুঝতে পারছেন, আমেরিকার নেভিও এই ক্লাসের যুদ্ধজাহাজ নিজেদের বহরে ব্যবহার করে থাকে। বন্ধুরা, এর যদি কস্ট আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে ডলারের হিসেবে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি প্রত্যেকটি যুদ্ধজাহাজের দাম। আমি কয়েকটি দেশের ব্যবহৃত যুদ্ধজাহাজের দামটি আপনাদের সামনে তুলে ধরলাম। কাস্টমাইজের ভিত্তিতে এই দাম কম বেশি হতে পারে। বন্ধুরা, ফ্রান্স যে যুদ্ধজাহাজগুলো ব্যবহার করে তার প্রত্যেকটির মূল্য হচ্ছে 670 মিলিয়ন ইউরো। এটিকে যদি আমরা ডলারে কনভার্ট করি, তার প্রত্যেকটি যুদ্ধজাহাজের দাম আসে প্রায় 800 বিলিয়ন ইউরো, অর্থাৎ 80 কোটি ডলার। বন্ধুরা, একটা বিষয় ভেবে দেখুন, এর সাথে যদি আপনি অর্নামেন্ট বা অন্যান্য বিষয় বা কাস্টমাইজের ভিত্তিতে আরও উন্নত প্রযুক্তির সেন্সর বা সিস্টেম নিতে চান, হয়তো প্রত্যেকটি যুদ্ধজাহাজের দাম $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বন্ধুরা, ডিসপ্লেসমেন্ট, ফ্রান্স যেগুলো ব্যবহার করে তার প্রত্যেকটি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6000 টন। অন্যদিকে ইটালির ব্যবহৃত প্রত্যেকটি বার্গামেনি ক্লাস যুদ্ধজাহাজের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6700 টন। ইউরোপের বুকে ফ্রান্স এবং ইটালির সহযোগিতার মাধ্যমে হাইব্রিড যুদ্ধজাহাজ নির্মিত হবে, আর সেখানে লিওনার্দোর কোনো সেন্সর বা প্রসেসিং সিস্টেম থাকবে না, তা কি হয় নাকি? বন্ধুরা, এখানে ফ্রান্স এবং ইটালির যৌথ কম্বিনেশনের মাধ্যমে এর ইলেকট্রনিক বা সেন্সর সিস্টেমগুলো তৈরি করা হয়েছে। 2 ধরনের ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম এখানে ফিট করা যাবে। তার মধ্যে একটি হচ্ছে 16 ছেলের MBDS সিলভার A43 ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম। এখান থেকে অ্যাস্টার 15 সারফেস টু এয়ার মিসাইল লঞ্চ করা যাবে। অন্যদিকে MBDA এর তৈরি আরেকটি ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম, যেটি হচ্ছে 32 সেলের, তা হচ্ছে সিলভার A50 ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম। এই মডেলটির মাধ্যমে অ্যাস্টার 30 এবং অ্যাস্টার 15 উভয়ই সারফেস টু এয়ার মিসাইল লঞ্চ করা যাবে।
বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করলে যেটি বোঝা যাচ্ছে, বাংলাদেশ যদি এটি সংগ্রহ করে তাহলে বাংলাদেশ এক কথায় নৌবাহিনীর ক্ষেত্রে বর্তমান সাবকন্টিনেন্টে একটি বিস্ময়কর নৌবাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে, যার শক্তি থাকবে অদম্য। বন্ধুরা, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ তার নেভাল ফ্রিগেটগুলোর জন্য মোট $6 বিলিয়ন একটি বাজেট রেখেছে। বাংলাদেশ যদি মোট 5টি এফরিম ক্লাস বা ইউরোপিয়ান মাল্টিপারপোজ ফ্রিগেট অথবা বার্গামিনি ক্লাস ফ্রিগেট ক্রয় করে তাহলে এই $6 বিলিয়ন মধ্যেই সংস্থান করা সম্ভব। এখন দেখার বিষয় বাংলাদেশ সেটি ক্রয় করে কিনা, আর আমাদের পার্শ্ববর্তী দাদারা এটি ক্রয় করতে দেয় কিনা। কারণ এই ধরনের 5টি যুদ্ধজাহাজ আপনার বহরে থাকা মানে অন্য দেশের ঘুম হারাম হয়ে যাওয়া। বন্ধুরা, এর শক্তিমত্তা সম্পর্কে আপনাদের হয়তো আজ পুরোপুরি জানাতে পারলাম না, তবে এক কথায় বলতে চাই, এই ধরনের 5টি যুদ্ধজাহাজ আপনাকে বঙ্গোপসাগরে অপ্রতিরোধ্য করে তুলবে এবং বৈশ্বিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করে দেবে। বন্ধুরা, এই $6 বিলিয়ন হাতছানিতে অনেকেই আসছে, সুতরাং সুযোগটি বাংলাদেশের গ্রহণ করা উচিত। তবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে ব্যালেন্সের রাজনীতি চলছে সামরিক কূটনীতিতে, সেটি অবশ্যই বাংলাদেশের মনে রাখতে হবে। কাউকে দুঃখ দিয়ে নয়, হার্ট করে নয়, বুঝিয়ে এটি বাংলাদেশের প্রয়োজন, এজন্যই বাংলাদেশ এই দেশের কাছ থেকে এটি কিনছে। অবশ্যই তারা বুঝতে বাধ্য হবে, কারণ একটি দেশের কাছ থেকে আমরা সবগুলো সমরাস্ত্র পাবো না। এই জন্য মিত্র সকল দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। আমেরিকা যেহেতু যুদ্ধ বিমানের অফার দিয়ে বসে আছে, আর তার কাছে সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট ছাড়া বাংলাদেশের জন্য বিকল্প কোনো যুদ্ধ বিমান আপাতত নেই, সুতরাং সেটি হয়তো ভবিষ্যতে বাংলাদেশ দেখবে। আমেরিকার কথা বললাম সর্বশেষে এই কারণে, আন্তর্জাতিক সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে আমেরিকাও বড় একটি ফ্যাক্টর, সুতরাং তাদেরও চটানো যাবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবারের মতো যারা রয়েছেন, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন নতুন নতুন সামরিক বিশ্লেষণ ভিত্তিক সংবাদ পেতে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।